আমার প্রাক্তন স্ত্রী মনিকা আমাকে আর আমার ছেলে রোহানকে ছেড়ে এক ধনী ব্যক্তির সঙ্গে চলে গিয়েছিল। ঠিক 10 বছর পর সে আমাকে তার বিয়েতে আমন্ত্রণ জানালো, আর আমি একজন অভিনেত্রীকে ভাড়া করলাম যাতে সে আমার স্ত্রী সেজে বিয়েতে যায়। প্রাক্তন স্ত্রী মনিকার কাছে থেকে বার্তাটি পেয়ে আমি কিছুক্ষণ নির্বাক হয়ে বসে ছিলাম। সে লিখেছিল, আমি চাই তুমি আমার বিয়েতে আসো, রোহানকে সঙ্গে নিয়ে এসো। আমার হবু স্বামীর পরিবারের সামনে যদি আমার নিজের ছেলে উপস্থিত না থাকে তাহলে আমাকে কেমন দেখাবে বলো তো। আমি মিস্টার ইয়াসিন কলেজের পড়াশোনা শেষ হওয়ার পরই আমাদের বিয়ে হয়েছিল। আমি মনিকাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম। আমি খুব সাধারণ ও দরিদ্র পরিবারের ছেলে ছিলাম। নিজের বলতে তেমন কিছুই ছিল না, তবু দিন রাত পরিশ্রম করেছি শুধু তাকে সুখে রাখার জন্য। তার প্রতিটি ছোট বড় ইচ্ছা পূরণ করার চেষ্টা করেছি। কিন্তু আমাদের ছেলে রোহানের জন্মের মাত্র 1 মাস পরেই মনিকা নিজের ব্যাগ গুছিয়ে বিদায় নেওয়ার সময় সে নির্লিপ্ত কণ্ঠে বলেছিল, আমি তোমার চেয়ে অনেক ভালো কাউকে খুঁজে নিতে পারবো। আমি যখন তাকে থেকে যাওয়ার জন্য অনুরোধ করছিলাম তখন সে একের পর এক অপমানজনক কথা বলতে লাগলো। তুমি একজন ব্যর্থ মানুষ। তারপর বলল, তোমার কাছে টাকা নেই। একবার আয়নায় নিজের চেহারাটা দেখো। আমার মতো একজন নারী কেন তোমার মতো একজন পুরুষের সঙ্গে জীবন কাটাবে? সেদিনের পর কেটে গেল পুরো 10টি বছর। এই দীর্ঘ সময় আমি একাই রোহানকে বড় করেছি। মাঝে মাঝে মনিকা ছেলের জন্য সামান্য কিছু টাকা পাঠাতো, কিন্তু একজন মায়ের দায়িত্ব কখনো পালন করেনি। তার সম্পর্কে আমি শুধু এতটুকুই জানতাম যে সে একজন ধনী ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক রয়েছে। সামাজিক যোগ্যতা মাধ্যমে তার বিলাসবহুল জীবনযাপনের অসংখ্য ছবি দেখা যেত। দামি রিপোর্টে ঘোরাঘুরি, বিদেশ ভ্রমণ আর একের পর এক বিলাসবহুল গাড়ি। ঠিক তখনই আমার মাথায় একটি পরিকল্পনা এলো। আমি একজন অভিনেত্রীকে ভাড়া করলাম যে সেদিন আমার স্ত্রী সেজে বিয়েতে যাবে। হয়তো অনেকের কাছে বিষয়টি হাস্যকর মনে হতে পারে, কিন্তু আমি শুধু একবার মনিকাকে দেখাতে চেয়েছিলাম যে তাকে ছাড়াও আমি সম্মান নিয়ে বেঁচে আছি এবং নিজের জীবন সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। অভিনেত্রী নাদিয়া রহমান আমার সঙ্গে দেখা করতে এসে আমরা দুজনে বসে আমাদের পরিচয়, সম্পর্ক এবং অতীত নিয়ে এমন একটি গল্প তৈরি করলাম যাতে কেউ সন্দেহ না করে। সব প্রস্তুতি শেষ করে আমরা মনিকার বিয়ের অনুষ্ঠানে পৌঁছে গেলাম। নাদিয়াকে দেখেই মনিকা মাথা থেকে পা পর্যন্ত তাকে একবার ভালো করে দেখে নিল। তারপর এমনভাবে উচ্চস্বরে হেসে উঠল যেন আশেপাশের সবাই শুনতে পায়। সে ব্যঙ্গ করে বলল, হায় আল্লাহ, তোমার মতো একজন মানুষ এমন সুন্দর একজন নারীকে কিভাবে বিয়ে করলে? এখনো কি তাকে ফাস্ট ফুডের দোকানে নিয়ে গিয়ে ড্রেস করাও আর সেই পুরনো পিক আপ গাড়িটাতেই ঘুরে বেড়াও? আমি কোনো উত্তর দিতে পারলাম না, শুধু নীরবে দাঁড়িয়ে রইলাম। ঠিক তখনই নাদিয়া আলতো করে আমার হাত ধরে ফেলল। সে ধীরে ধীরে মঞ্চে উঠে মাইক্রোফোনের সামনে দাঁড়ালো। তারপর শান্ত কণ্ঠে বলল, নবদম্পতিকে শুভেচ্ছা জানানোর আগে আমি আমার স্বামী সম্পর্কে আপনাদের সবার সঙ্গে কিছু কথা ভাগ করে নিতে চাই। তারপর মুখ থেকে পরের কথাগুলো বের হতেই মনিকার মুখের রং মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। আর সেই রাতের শেষটা এমনভাবে
ঘটেছিল যা দেখে আমি নিজে সম্পূর্ণ বিমর্ত হয়ে গিয়েছিলাম। হলরুম জুড়ে মুহূর্তের মধ্যে নীরবতা নেমে এলো। সবাই কৌতূহলীয় চোখে নাদিয়ার দিকে তাকিয়ে আছে। মনিকার ঠোঁটের কোণে তখনও তাচ্ছিল হাসি, কিন্তু তার চোখে এক ধরনের অস্থিরতা স্পষ্ট হয়ে উঠেছে। হয়তো সে ভেবেছিল নাদিয়া কয়েকটি ভদ্রতার কথা বলবে, তারপর মঞ্চ থেকে নেমে যাবে। কিন্তু নাদিয়ার মুখের আত্মবিশ্বাস দেখে আমারও মনে হচ্ছিল সে এমন কিছু বলতে চলেছে যা পুরো পরিবেশটাই বদলে দেবে। নাদিয়া মাইক্রোফোনটা একটু ঠিক করে নিয়ে হালকা হাসলো, তারপর শান্ত গলায় বলল, আপনারা হয়তো আমাকে চেনেন না। আমার নাম নাদিয়া রহমান। আমি খুব বেশি কথা বলতে পছন্দ করি না, কিন্তু আজ একজন মানুষকে নিয়ে দু একটা কথা না বললে নিজেকেই ছোট মনে হবে। কারণ আমি বিশ্বাস করি একজন মানুষের মূল্য তার ব্যাংক ব্যালেন্স দিয়ে নয়, তার চরিত্র দিয়ে বিচার করা উচিত। চারপাশে ফিসফিস করে শুরু হয়ে গেল। অনেকেই একবার আমার দিকে তাকাচ্ছে। মনিকার হবু স্বামীও বিস্মিত হয়ে নাদিয়ার কথা শুনছিল। নাদিয়া আবার বলল, আমার স্বামী মিস্টার ইয়াসিন খুব ধনী নন, অন্তত অর্থের দিক থেকে নয়, কিন্তু তিনি একজন বাবা যিনি গত 10 বছর ধরে একা হাতে নিজের ছেলেকে মানুষ করেছেন। রাত জেগে সন্তানের জ্বর দেখেছেন, সকালে রান্না করেছেন, অফিসে গেছেন, আবার ফিরে এসে ছেলের পড়াশোনা করিয়েছেন। আমি এমন মানুষ খুব কম দেখি, যারা নিজের কষ্টের কথা ভুলে শুধু সন্তানের মুখে হাসি ফোটাতে বেঁচে থাকে। আমার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। এসব কথা তো আমি নাদিয়াকে বলেছিলাম, কিন্তু এত সুন্দর করে বলবে এটা পরিকল্পনা করিনি। অতিথিদের মধ্যে কয়েকজন মাথা নেড়ে সম্মতি জানালো। কেউ কেউ নিচু গলায় নিজেদের মধ্যে কথা বলতে শুরু করলো। নাদিয়া থামল না। জীবনে এমন অনেক মানুষ আছে যারা সুবিধা থাকলে পাশে থাকে আর কষ্ট এলে চলে যায়, কিন্তু যারা কষ্টের মধ্যে দায়িত্ব পালন করে যায় তারা প্রকৃত মানুষ। আমি গর্বিত, কারণ আমি এমন একজন মানুষের পাশে দাঁড়িয়ে আছি। এই কথাটা বলেই সে আমার দিকে তাকিয়ে এমনভাবে হাসল যেন সত্যিই আমি তার স্বামী। অভিনয় হলেও সেই হাসির মধ্যে অদ্ভুত আন্তরিকতা ছিল। মনিকার মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। তার কপালে ভাঁজ পড়ছে। সে বুঝতে পারছে উপস্থিত অতিথিদের মনোযোগ এখন পুরোপুরি আমাদের দিকে। ঠিক তখনই মনিকার এক বান্ধবী পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, লোকটাকে তো দেখতে বেশ ভদ্রই লাগছে, আর ওর স্বামীও কত সম্মান দিয়ে কথা বলছে। কথাটা মনিকার কানে যেতেই সে বিরক্তি হয়ে তাকালো। নাদিয়া আবার বলল, আজ এখানে আসার আগে আমি আমার স্বামীকে একটা প্রশ্ন করেছিলাম। আমি বলেছিলাম, যে মানুষ তোমাকে এত কষ্ট দিয়েছে তার বিয়েতে তুমি কেন আসছো? উনি আমাকে শুধু একটা কথাই বলেছিলেন, আমি প্রতিশোধ নিতে যাচ্ছি না, আমি শুধু আমার ছেলেকে শেখাতে চাই সম্মান হারিয়ে নয়, সম্মান নিয়েই জীবন কাটাতে হয়। পুরো হলরুম করতালিতে ভরে উঠল। আমি নিজেই অবাক হয়ে গেলাম। এই সংকল্পটা তো আমাদের বানানো গল্পের অংশ ছিল না। নাদিয়া নিজের মতো করেই যোগ করছে। মনিকার হবু স্বামী একবার কৌতূহলী হয়ে মনিকার দিকে তাকালো। মনিকা, ব্যাপারটা কি? মনিকা জোর করে হাসার চেষ্টা করলো। কিছু না, ওরা নাটক করছে। নাদিয়া মঞ্চ থেকে নেমে এসে শান্তভাবে বলল, নাটক তো আমরা সবাই করি, কেউ মুখে কেউ জীবনে। এই একটি বাক্য শুনে আশেপাশে সবার গুঞ্জন শুরু হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম মনিকার ধৈর্য ভেঙে যাচ্ছে। সে আমার সামনে এসে নিচু গলায় বলল, তুমি এসব করে কি প্রমাণ করতে চাইছো? আমি শান্তভাবে উত্তর দিলাম,
আমি কিছুই প্রমাণ করতে আসিনি। আমন্ত্রণ তুমি দিয়েছিলে, আমি শুধু এসেছি। এই মেয়েটা সত্যি তোমার স্ত্রী? আমি এক মুহূর্ত নাদিয়ার দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ। মিথ্যা কথাটা বলতে বুকের ভেতর অদ্ভুত একটা চাপ অনুভব করলাম, কিন্তু এখন আর পিছু হটার উপায় নেই। ঠিক তখনই রোহান আমার হাত ধরে বলল, বাবা আমি একটু বাইরে যাব। আমি মাথা নেড়ে বললাম, চলো। আমরা দুজনে হলের বারান্দায় এসে দাঁড়ালাম। বাইরে হালকা বাতাস বইছে। রোহান কিছুক্ষণ চুপ থেকে বলল, বাবা মা আজও তোমাকে অপমান করতে চায়, তাই না? আমি ছেলের মাথায় হাত রেখে বললাম, সব মানুষ এরকম হয় না বাবা। কেউ অপমান করে সুখ পায়, কেউ ক্ষমা করে শান্তি পায়। রোহান নিচের দিকে তাকিয়ে বলল, আমি ছোট থাকতে ভাবতাম মা একদিন ফিরে আসবে, এখন আর সেই আশা করি না। ছেলের কথাটা শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। 10 বছরে সে কতটা বদলে গেছে। এমন সময় নাদিয়া আমাদের কাছে এসে দাঁড়ালো। সে ধীরে বলল, আপনার ছেলে খুব পরিণত। আমি মৃদু এসে বললাম, পরিস্থিতি ওকে বড় করে দিয়েছে। নাদিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আপনি জানেন, আজ এখানে আসার আগে আমি ভেবেছিলাম এটা শুধু একটা অভিনয় হবে, কিন্তু এখন মনে হচ্ছে কিছু মানুষের জীবনের কষ্ট অভিনয়ের চেয়েও বাস্তব। আমি তার দিকে তাকিয়ে রইলাম। প্রথমবার মনে হলো এই মেয়েটা শুধু টাকার জন্য কাজ করছে না, মানুষের অনুভূতি বুঝতে পারে। ঠিক তখনই ভেতর থেকে একজন কর্মচারী এসে বলল, স্যার আপনাদের ভেতরে ডাকছে। আমরা আবার হলরুমে ঢুকতে দেখলাম পরিবেশ আগের মতো নেই। সবাই আমাদের দিকে কৌতূহলীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। মনিকার হবু স্বামী মাইক্রোফোন হাতে নিয়ে বলল, আজ যেহেতু মনিকার জীবনের গুরুত্বপূর্ণ মানুষটা এখানে উপস্থিত আছেন, আমি চাই সবাই একসঙ্গে একটা পারিবারিক ছবি তুলি। এই কথাটা শুনে মনিকার মুখ হঠাৎ বিবর্ণ হয়ে গেল। সে তাড়াতাড়ি বলল, না, তার দরকার নেই। কিন্তু তার হবু স্বামী অবাক হয়ে বলল, কেন? তোমার সাবেক স্বামী, তোমার ছেলে, এরা তো তোমার জীবনের অংশ ছিল। মনিকা কোনো উত্তর দিতে পারল না। ফটোগ্রাফার সবাইকে মঞ্চে দাঁড়াতে বলল। আমি, রোহান আর নাদিয়া এক পাশে দাঁড়ালাম। অন্য পাশে মনিকা আর তার হবু স্বামী। ঠিক ক্যামেরার ফ্ল্যাশ পড়ার আগে মুহূর্তে রোহান হঠাৎ শান্ত গলায় এমন একটি কথা বলল, যা শুনে পুরো হল রুম নিস্তব্ধ হলো গেল। আঙ্কেল, আপনি কি জানেন, আমার মা গত 10 বছরে আমার জন্মদিনের একটিতেও আসেনি। ক্যামেরার ফ্ল্যাশ চলে উঠল, কিন্তু সেই ছবির হাসি আর কারো মুখে রইল না। মনিকার হবু স্বামী ধীরে ধীরে স্ত্রীর দিকে ফিরল। তার চোখে প্রথমবারের মতো সন্দেহের ছায়া স্পষ্ট হয়ে উঠল। আর আমি বুঝতে পারলাম আজকের রাত এখনো শেষ হয়নি। আসল ঝড়টা বোধহয় এখনই শুরু হতে যাচ্ছে। চলবে। পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।